দ্বিতীয় অংশ। সময় কিভাবে চলে যায় বোঝাই যায়। আজ বিয়ের 1 সপ্তাহ চলছে। এই 1 সপ্তাহ অনেক ভালোই কেটেছে। কাল থেকে ও অফিসে যাবে, বাড়িতে একাই থাকতে হবে। বাবার বাড়িতে যেতে চেয়েছিলাম, না করে দিয়েছে। ওর মুখের উপর আর কিছু আর বলতে পারিনি। মন খারাপ করে বসেছিলাম। কোথা থেকে এসে পিছন দিয়ে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরায় প্রথমত ভয় পেলেও পরক্ষণে তার ছোঁয়াই বলে দিচ্ছে সে কে। ঘাড় থেকে চুল সরিয়ে কাঁধে থুতনি রেখে বলে, রাগ করে আছো? আমি ওকে ছাড়িয়ে একটু দূরে সরে গিয়ে বলি, রাগ করব কেন? রাগ করার আমি কে? ও আমার সামনে দাঁড়িয়ে আমার গালে হাত দিয়ে বলে, তুমি কে মানে? তুমি আমার বউ। আমি রাগ দেখিয়ে বলি, না, আমি কারো বউ না। বলেই সরে এলাম। হুহহ, কথাই বলবো না। বিয়ের পর তো একদিনও যাইনি, একদিনের জন্য গেলে কি হবে? রাগ দেখিয়ে নিচে চলে যাই। ব্রেকফাস্ট করে রুমে এসে শুয়ে শুয়ে বই পড়ছিলাম। বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। কারো শীতল স্পর্শ ঘুম ভাঙে। চোখ খুলে দেখি আমার দিকে গভীর চাউনি দিয়ে তাকিয়ে আছে ও। আমি হকচকিয়ে উঠে বসি, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলি, কিছু বলবেন? ও আমার হাত ধরে উঠে ওই বিছানা থেকে নামিয়ে বলে, রেডি হয়ে নেও, আমরা বের হব। আমি ব্রু কুঁচকে বলি, কোথায় যাব? ও মুচকি হেসে বলে, তোমার বাড়িতে যাব। আমি খুশিতে লাফিয়ে উঠে ওকে জড়িয়ে ধরি। এই প্রথমবার আমি নিজ থেকে কোনো ছেলেকে জড়িয়ে ধরলাম। খুশি হয়ে বেখেয়ালিতে কি করলাম হুঁশি নেই। পরক্ষণে মনে পড়তে লজ্জায় কুকড়িয়ে উঠি। এখনও ওকে জড়িয়ে ধরেই আছি। এখান থেকে সরে যেতেও লজ্জা করছে। ওর দিকে তো তাকাতেই পারবো না, তাই জড়িয়ে ধরেই আছি। ও আরেকটু চেপে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, বাহহ, এত লজ্জা! লজ্জা পেয়ে আমার বুকেই মুখ লুকাচ্ছ? আমি ওকে ছাড়িয়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়াই। ও এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি তো তোমারই, এভাবে লজ্জা পাওয়ার কি আছে? আমি কিছু না বলে ওকে ছাড়িয়ে আলমারি থেকে একটা ব্ল্যাক ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যাই। বের হয়ে দেখি ও নেই। এসে রেডি হয়ে নেই। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলাম, তখন ও আসে। ড্রেসিং টেবিলের সামনে থেকে ঘড়িটা নিয়ে আমার দিকে তাকায়। আমি ইয়ারিং পরতে পরতে দেখি কেমন ঘোর লাগানো দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। উড়না ঠিক করতে করতে ওখান থেকে সরে আসব, তখনই হাত ধরে আটকিয়ে দেয়। আমি কিছু বলবো এর আগেই হ্যাচকা টান দিয়ে নিজের সামনে নিয়ে এক হাত কোমরে রেখে আরেক হাত আমার গালে রেখে বলে, এমন রূপে আসো কেন, যে রূপে আমি প্রতিবার ঘায়েল হয়ে যাই? তোমার এই রূপ যে আমাকে অনেক পোড়ায়। আমি চেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারি না, আবার তোমাকে ছুঁয়ে দিতেও পারি না গভীর ভালোবাসার ছোঁয়ায়। বলেই আমার চুলগুলো সরিয়ে গলায় ডিপলি কিস করতে থাকে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, ছাড়ছেই না। তাই আমি সরিয়ে আসতে চাইলেই হাত ধরে টেনে আবার পিছন থেকে জড়িয়ে ধরে, প্লিজ ছাড়ো শোভন, দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলেই আমি নিজেও অবাক। আমি তুমি করে বললাম। ওর দিকে তাকিয়ে দেখি সেই একই দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সরে গিয়ে বলি, সরি, আমি ইচ্ছে করেই বলিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। ও আমার সামনে এসে বলে, মুখ ফসকে বেরিয়েছে যখন আপনি আর বলবে না। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ি। বাড়িতে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। আমরা গিয়ে বসতেই প্রিয়, রাই আরও কাজিনরা আসে। দুজনের সাথেই কিছুক্ষণ আড্ডা দেই। এইটুকু সময়ে শোভন ওদের সাথে ভালোই মিশে গেছে। সবাই একসাথে লাঞ্চ করার পর উপরে আসি। কিছু প্রয়োজনীয় জিনিস আর পাখিগুলো নিয়ে যাব, কিন্তু সবাই জোড়াজড়ি করছে। আজ যেতে না, আমারও থাকার ইচ্ছে ছিল, কিন্তু ও কি থাকতে দিবে? আমি অসহায়ভাবে ওদের বলি, ওকে বলে লাভ নেই, ও থাকতে দিবে না। প্রিয়ে চিমটি কেটে বলে, ভাইয়া থাকতে দিবে না? নাকি তোর থাকার ইচ্ছে নেই? জানি তো এখন আমাদের কথা আর শুনবি কেন? সত্যি বিয়ের পর বেষ্টু ও পর হয়ে যায়। আমি আর চোখে তাকিয়ে বল, অয় নটাঙ্কি, এবার নাটক কমা।
দেখি বলে রাজি করাতে পারি কিনা তোরাও বলে দেখিস। আমাদের কথা শেষ হতে না হতেই শোভন এসে হাজির। এসেই বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। আমি অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে বলি, আজ ওরা থাকতে বলছে, আর আমিও থাকতে চাই। ও বলে, না, অন্য কোনো দিন এসে থেকে যেও, আজ চলো। আমি আবার অসহায়ভাবে বলি, প্লিজ আজ রাতটাই থাকি না, কাল বাবা গিয়ে দিয়ে আসবে। ও ধমক দিয়ে বলে, না বলেছি না, চলো তাড়াতাড়ি। ওর এমন ধমকে আমি কেঁপে উঠি। এমন ধমক দেওয়ার কি হলো তাও সবার সামনে। এখন তো আরো রাগ হচ্ছে, বিয়ের পর একদিনও আসতে দেয়নি, এখন আসলাম, একটা দিন থাকতেই তো চেয়েছি, তাও ফ্রেন্ড কাজিন সবার সামনে ধমক দিল, এখন তো যাবই না ওর সাথে। ও গম্ভীর হয়ে বলে, যাও, রেডি হয়ে নাও, আমরা বের হব। এর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বিছানার এক কোণে গিয়ে বসি। ও আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, এখানে এসে আবার বসলে কেন, যাও গাড়িতে গিয়ে বসো। রাগে শরীরটা জ্বলে যাচ্ছে, আমি ওর দিকে আবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলি, আমি যাব না। ও এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, ভালোভাবে বলছি, সিন ক্রিয়েট করো না, গাড়িতে গিয়ে বসো। আম্মু এসে বলে, বাবা তুমি মাথা গরম করো না, আজ যখন থাকতে চাইছে থাকুক না আজ। বাবা বলে, হ্যাঁ, কাল গিয়ে আমি দিয়ে আসব, নয়তো তুমিও আজ থেকে যাও। ও কিছু বলবে এর আগেই আমি বলি, আমি যাবই না ওই বাড়িতে। একটা রাত থাকতে চেয়েছি, এমন করছে, সব কিছুতেই একটু বাড়াবাড়ি ধমক ও দিল, যাবই না ওই বাড়ি। ও এসে আমার সামনে বসে বলে, যাব না মানে কি, হুম, আজ থাকতে চাইছো থাকো, কাল যেতে হবে। জুতো মেরে গরু দান করছে ধমক দিয়ে, এখন ভালোবাসা দেখাতে এসেছে। আমি আবার বলি, আমি বললাম তো আমি যাব না আর। ও উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, মেঘলা, তোমার স্মৃতি মুছে গেছে সব কিছুর, কিন্তু যে দই একই রকম আছে, বরাবরের মতো ঘাড় বাঁকা মেয়েই রয়ে গেলে, আর এটা কি করে ঠিক করতে হয় এই শোভনের জানা আছে। বলেই আমাকে উঠিয়ে হাঁটতে থাকে ওর কাজে। আমি হতভম্ব হয়ে আছি। কি বলল? আর কি করল? গাড়িতে বসিয়ে বলে, ভেবেছিলাম আজ এখানে থাকার জন্য রেখে যাব, কিন্তু তোমার জন্যই তোমাকে নিয়ে যাচ্ছি। আমার এখন কান্না পাচ্ছে, মনে মনে গুষ্টি উদ্ধার করলাম, কিছুক্ষণ বকে আর কথাই বলবো না ওর সাথে। ধমক দিয়েছে, আবার বেশি কথা বলছে, একবার সরিয়েও বলল না, এই ধমকের রিভেঞ্জ আমি তুলবি হুহহ। আমার এখন কান্না পাচ্ছে, মনে মনে গুষ্টি উদ্ধার করলাম, কিছুক্ষণ বকে আর কথাই বলবো না ওর সাথে। ধমক দিয়েছে, আবার বেশি কথা বলছে, একবার সরিয়েও বলল না, এই ধমকের রিভেঞ্জ আমি তুলবি হুহহ। বাড়ির সামনে আসতেই ওর দিকে না তাকিয়েই বাড়িতে চলে আসি। অনেকটা রাত হয়ে গেছে, রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। ও কথা বলতে চেয়েছে, কিন্তু একবারও বলিনি। ও ফ্রেশ হয়ে লাইট অফ করে আমার পাশে শুয়ে আমার ধরে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। আমি সরে আসতে চাইলে আরও নিজের সাথে চেপে ধরে। আমি আবার সরে আসতে চাইলেই ধমক দিয়ে বলে, এমন ছোটাছুটি করছো কেন? আমি আবার ছাড়াতে ছাড়াতে বলি, থাকবো না আপনার সাথে আমি। কথায় কথায় এভাবে ধমক দেন। ও আমায় জড়িয়ে ধরে বলে, ও আমার বাচ্চা বউটা, আর ধমক দিব না, সরি। এমন ছোটাছুটি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। সকালে তার উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় ঘুম ভাঙে। চোখ খুলেই দেখি কেমন গভীর নেশাভুক্ত চাউনি দিয়ে তাকিয়ে আছে। ও মুচকি হেসে বলে, ঘুম হয়েছে সোনা পাখি। আমি অন্যদিকে তাকিয়ে বলি, আপনার জ্বালায় আর ঘুমাতে পারলাম কই? ও তাই নাকি? আমি তো দেখলাম বেশ আয়েস করেই ঘুমিয়েছ, বরং আমি তোমার জ্বালায় ঘুমাতে পারিনি, যা নাক ডাকো। আমি উঠে বসে কোমরে হাত দিয়ে বলি, কি? আমি নাক ডাকি? একদমই না।
আচ্ছা, আজ রাতে রেকর্ড করে রাখবো, তখন দেখ। আমি উঠে বালিশটা ওর দিকে ছুঁড়ে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে দেখি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি কিছু না বলেই আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াচ্ছি। ও অনেক কথা জিজ্ঞেস করেছে, আমি উত্তর দেইনি। ব্রেকফাস্ট টেবিলেও কথা বলিনি। ব্রেকফাস্ট করে সব গুছাচ্ছিলাম, ও এসে ওর দিকে ঘুরিয়ে কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে বলে, কাবার্ডে একটা প্যাকেট আছে, ওইটা পরে রাতে রেডি হয়ে থেকো। আমি ওর দিকে ব্রু কুঁচকে তাকাতেই বলে, সারপ্রাইজ আছে। বলে চলে যায়। কিসের সারপ্রাইজ? আজ তো আমার বার্থডে না, তো কিসের সারপ্রাইজ? রুমে গিয়ে কাবার্ড থেকে প্যাকেটটা বের করে দেখি ভিতরে একটা এস কালারের একটা সিল্কের শাড়ি, সিলভার স্টোনের চুড়ি আর ইয়ারিং। সারাদিন বই পড়ে আর ফোনে গেম খেলেই কাটিয়েছি, বোর লাগছে। এতদিন তো ও ছিল, এতটা বোর লাগেনি। রুম থেকে বেরিয়ে গার্ডেনে যাই। এ বাড়িতে আসার পর বাড়িটাও ঘুরে দেখা হয়নি ভালো করে। গার্ডেনে এসে তো অবাক, বড় একটা কাঠবেলি ফুলের গাছ আর চারপাশে নানা রকম ফুলের গাছ। ফুলের গন্ধ পুরো ম করছে। ফুল দেখলে নিজেকে ধরে রাখা খুব মুশকিল। একে একে সবগুলো ফুল ছুঁয়ে দিলাম। ঢাকা হলেও চারপাশ গ্রামের মতো দেখতে। বাড়িটা বেশ বড় আর অনেক সুন্দর। এই বাড়িতে 7 দিন হলো এসেছি, কিন্তু তেমনভাবে কোনো সার্ভেন্টকেই চিনি না। হঠাৎ একটা বয়স্ক লোক আমার সামনে এসে বলে, আরে মা, কেমন আছো? আমি মুচকি হেসে বলি, ভালো, কিন্তু আপনি কে, চিনলাম না তো। উনি হয়তো আমার কথায় বেশ অবাক হয়েছে, কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমাকে চিনতে পারছো না? আর তুমি কোথায়? উনি কিছু বলবে এর আগেই ওনার ফোন আসে। ফোন রিসিভ করার পর মুখটা ভীত হয়ে গেল। ভয় ভয় কি যেন কথা বলছে, আমি এইটুকু শুনলাম, বলছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। উনি ফোন রেখে চলে যাবে, তখনই আমি বলি, আপনি জানি কি বলছিলেন? উনি কিছু না বলেই মাথা নাড়িয়ে না বলে চলে গেল। আমি আর বেশি মাথা ঘামালাম না। বয়স্ক মানুষ হয়তো আমাকে চিনতে পারেনি, বা মামার বাড়ি আগে এসেছে, তখনই হয়তো দেখেছে। বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আবার বাড়ির বা পাশে একটা পুল আছে, যার সিঁড়ি আমাদের রুমের বারান্দায় কানেক্ট করা। বাড়িটা আগের সময়কার, অনেক সুন্দর ডিজাইন করে বানানো, কিন্তু একটাই কষ্ট, বাড়িতে আমার খরচ হাজবেন্ড আর ভোলাবালা, আমি ছাড়া আর কেউ থাকে না। ঈশস, আমার একটা যদি ননদ থাকতো, আর মামুনি আর মামাও যদি এখানে থাকতো ভালোই হতো। বাড়ির পিছন দিকে একটা পুকুর আছে, পুকুরটা চোখ ধাঁধালো সুন্দর। পুকুরের পাশে নানান ফুলের গাছ। ঢাকার মধ্যে এত সুন্দর বাড়ি, কেমন সব চেনা মনে হচ্ছে, হয়তো এসেছিলাম। আর এটা তো স্বাভাবিক, আসতেই পারি, এটা যখন আমার মামার বাড়ি। বাইরে ঘুরে ভিতরে আসি, সবগুলো ঘর দেখেছি। চিলেকোঠার এই ঘরটা বাদে দেখে তো মনে হচ্ছে স্টোর রুম। ফোনের টর্চ অন করে লাইটটা জ্বালাই। আমি তো ভেবেছিলাম হয়তো ধুলো বালি থাকবে, কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। বড় একটা বুক সেলফ আছে, আর এখানে অনেক গল্পের বই বেছে বেছে 4-5টা নিলাম। উপরে তাকাতেই চোখ গেল বঙ্কিমচন্দ্রের লেখা কপাল কুণ্ডলা উপন্যাসটার দিকে। এই বইটা অনেকবার অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। বইটা নিতে যাব, তখনই দেখি একটা ছবির অ্যালবাম। উৎসুক হয়ে অ্যালবামটা নেই, খুলতে যাব, তখনই ফোন আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি শোভন ফোন করেছে। মুচকি হেসে ফোনটা তুলি, গলা ঝেড়ে গম্ভীর মুখে বলি, কি হয়েছে? এই সময় ফোন? ও বলে, স্টোর রুমে কি করছো? কথাটা একটু ধমকের সুরেই বলে আমি সেদিকে তোয়াক্কা না করে বলি, আপনি জানলেন কি করে? ও আবার বলে, স্টোর রুম থেকে বের হও, ধুলোবালিতে তোমার অ্যালার্জি, ভুলে গেলে। আমি কিছু বলবো, ও আবার বলে, হাতে থেকে সবগুলো বই রাখো, এগুলো ধুলোয় ভরা রাখো, আমি নতুন এনে দিব। আর বের হও স্টোর রুম থেকে তাড়াতাড়ি। এভাবে বলার কি আছে, কিন্তু ও জানল কি করে? আমি বইগুলো রেখে স্টোর রুম থেকে বেরিয়ে বলি, আপনি জানলেন কি করে, আর এভাবে ধমকের কি আছে? ও শান্ত গলায় বলে, ধমক কোথায় দিলাম? তুমি স্টোর রুমে ধুলোতে হাত দিচ্ছ, তাই তো।
কথাগুলো কেমনভাবে জানি বলল, আমি এগুলো মাথায় না নিয়ে বলি। আপনি জানলেন কি করে? ও হেসে উত্তর দিল, বেবি, এটাকেই বলে হার্ট কানেকশন। তুমি যেখানেই যাও আমি জানি। একটু আগে তুমি বাগানে ছিলে না? আমি বলি, ঈশ্বর রাখুন তো, আপনার হার্ট কানেকশন সত্যি করে বলুন কিভাবে জানলেন? ও আবার হেসে বলে, বাড়ির এক একটা কোণে ক্যামেরা আর স্পিকার লাগানো। আমি তো অবাক। কি? কিন্তু কেন লাগিয়েছেন? ও নেশাক্ত কণ্ঠে বলে, আমি তোমাকে মিস করতে চাই না, সবসময় চোখের সামনে দেখতে চাই। আপনি জানেন আপনি একটা পাগল? সে তো তুমি বানিয়েছ। কথাটা হয়তো আনমনে বলবলো। ও কিছুক্ষণ চুপ করে থেকে বলে, রেডি হয়ে থেকো রাতে। আমি মুচকি হেসে ফোনটা রেখে দেই। পুরো বাড়িটা দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। ভুলেই গিয়েছিলাম ও রেডি হয়ে থাকতে বলেছিল। রুমে গিয়ে ইউটিউব দেখে অনেক কষ্টে শাড়িটা পরি, চুলটা ব্রাশ করে সামনের চুলগুলো পিছনে নিয়ে ক্লিপ দিয়ে আটকে দেই, কারণ এত বড় ঘন চুল আমি ছেড়ে রেখে কিছুতে সামলাতে পারি না। ঠোঁটে নুড কালার লিপস্টিক আর চোখে কাজল দেই। 7টা বেজেছে, এর মধ্যেই 3বার ফোন করে ফেলেছে। চুড়িগুলো পরে কানে দুল পরছি, আবার ফোন দেয়। এবার আর রিসিভ করিনি, তাড়াতাড়ি করে নিচে নেমে আসি। নিচে আসতেই দেখি ড্রাইভার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতেই ড্রাইভারকে বলি, শোভন কোথায়? ড্রাইভার বলে, ম্যাম, স্যার বলেছে আমার সাথে আসতে। আমি গাড়িতে উঠতে ও আবার ফোন করে, রিসিভ করতেই বলে, ভয় পেও না, ও আমাদের বাড়ির ড্রাইভারই। শহর থেকে একটু দূরে এসে গাড়ি থামে, দেখে তো মনে হচ্ছে রেসোর্টের মতো। এখানে নামিয়ে দিয়েই ড্রাইভার চলে যায়। খুব ভয় করছে, জায়গাটা পুরো খালি, কোনো মানুষ নেই। কিন্তু শোভন কোথায়? তখনই ফোনে মেসেজ আসে, ভয় পেও না, আমি তোমার আশেপাশেই আছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে সামনে হাঁটতে থাকি। একটু সামনে যেতেই দেখি ফুল বিছানো, দুই পাশে ফেয়ারি লাইট, ফুলের উপর দিয়ে হাঁটছি, চারপাশে বেলুন ছড়ানো। কিছুটা হেঁটে সামনে আসতেই সব লাইট অফ হয়ে যায়, পুরো জায়গাটা কালো অন্ধকারে ছেয়ে যায়। খুব ভয় করছে। হঠাৎ কেউ ঝড়ের গতিতে এসে জড়িয়ে ধরে। প্রথমত ভয় পেলেও পরক্ষণে চিনতে বাকি রইল না কেউ। শোভন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, ভয় পাচ্ছ সোনা পাখি? আমি ওইভাবে বুকের সাথে মিশে থেকেই মাথা দুলিয়ে নাবোধক উত্তর দেই। হঠাৎ সব লাইট জ্বলে উঠে আমাকে ছেড়ে নিচে হাঁটু গেড়ে বসে বলে, আমি সবার মতো স্টাইল মেরে প্রপোজ করতে পারি না, তাও একটু চেষ্টা করলাম। আমি আমার মতো করে আমার ভালোবাসা তোমায় নিবেদন করলাম। জানি আমাদের বিয়েতে তুমি রাজি ছিলে না প্রথম, তোমাকে জোর করে রাজি করানো হয়েছে, যার কারণে তুমি আমায় ভালোবাসতে হয়তো পারছো না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। ওর চোখে আজ আমি আমার জন্য অন্যরকম ভালোবাসা দেখতে পারছি। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও নিজের মধ্যে নেই। এ কেমন নেশা ওর চোখে! ওর চোখের দিকে তাকালে যে আমিও এ নেশায় ডুবে যাব। ও আবার বলে, হয়তো বলতে পারো নিজের থেকে ভালো কিভাবে বাসে, নিজেকে না ভালোবাসলে অন্যকে ভালোবাসা যায় না, কিন্তু এটাই সত্যি, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। একটা সময় ছিল যখন তুমিও আমাকে ভালোবাসতে পাগলের মতো। তুমি নিজের মায় আমাকে জড়িয়ে নিয়েই সরে যাচ্ছ জান। আমি তো পুরাই অবাক, কি বলছে ও, কিন্তু এটা বেশ বুঝতে পারছি ও ওর মধ্যে নেই। ও আবার বলে, আমি যে তোমায় ছাড়া কাউকে নিয়ে ভাবতে পারি না। খুব ইচ্ছে করে তোমায় গভীরভাবে ভালোবাসার ছোঁয়ায় ছুঁয়ে দিতে, কিন্তু চেয়েও যে পারি না। তুমি যখন বিয়েতে রাজি হচ্ছিলে না তখন খুব রাগ হচ্ছিল, ভেবেই নিয়েছিলাম তুমি না রাজি হলে জোর করে নিয়ে আসব, কারণ তুমি সম্পূর্ণ আমার, আর আমার চাওয়া জিনিস আপসে না পেলে জোর করে নিয়ে আসি। প্লিজ আগের মতো আমায় আর। এইটুকু বলেই থমকে যায়, চোখমুখ শক্ত করে কিছুক্ষণ চুপ থাকে। আমি ব্রু কুঁচকে বলি, কি আগের মতো? ও কিছুটা হাসার চেষ্টা করে, কথা ঘুরিয়ে বলে, সোনা পাখি, আই লাভ ইউ।
আমি হাত ধরে ওকে দাঁড়া করাই, ও এখনো নেশাগ্রস্ত সেই চাউনি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে আমিও ডুবে যাব, কিন্তু আপাতত প্রশ্নের উত্তর আমার চাই। আমি অন্যদিকে ঘুরে বলি, আমার কিছু প্রশ্ন আছে। ও দীর্ঘ শ্বাস ফেলে বলে, বলো। আগে আমি ভালোবাসতাম মানে? আচ্ছা, আপনি জানেন আমার সাথে কি হয়েছিল? কেন আমার কিছু মনে নেই? ওর চোখে মুখে কেমন ভয় ফুটে উঠে, কিন্তু কিসের ভয়? ও হয়তো একটু ইতস্তবোধ করল। ও বলে, হ্যাঁ, ভালোবাসতে। আমি তো পুরো থমেরে আছি। এই জন্যই ও কাছে আসলে ওর স্পর্শ, ওর শরীরের সুবাস এত চেনা লাগে। আমি বলি, তাহলে এই 3 বছর কোথায় ছিলেন? কেন আমার সামনে আসেননি? কোথায় ছিলেন? ও কথাটা আনমনেই বলে উঠে, আড়ালে। আমি বলি, কি? ও হকচকিয়ে বলে, ছিলাম তোমার আশেপাশেই। কিন্তু সামনে আসেননি কেন? আর আমার কি হয়েছে? কেন কিছু মনে পড়ছে না? ও বলে, সব বলবো প্লিজ, এখন মুহূর্তটা নষ্ট হতে দিও না প্লিজ। কিন্তু আমি যে সবটা এখনই জানতে চাই, নয়তো আমি ঘুমাতে পারবো না। আমি শোভনকে ভালোবাসতাম না জেনেই এখন সাজ্জাদকে ভালোবেসে ফেলেছিলাম। তাহলে সবটা আবেগ ছিল, আবেগের বশে করেছি। এই মানুষটা আমাকে এত ভালোবাসে, কিন্তু এখন তার সাথে আমি এমন করছি। কিন্তু আমি যখন ওকে ভালোই বাসতাম, আমি যখন ওকে ভুলে গিয়েছিলাম, কেন মনে করাতে আসেনি? আমি এখন জানতে চাই শোভন, প্লিজ আমায় এখন বলুন। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, মাথা চেপে বসে পড়ি। ও আমার সামনে এসে বলে, প্লিজ মেঘলা, এমন করো না, তুমি অসুস্থ হয়ে পড়বে। আমার চোখের সামনে সব ঘোলাটে লাগছে, আবছা কিছু দেখতে পারছি। আমার চোখের সামনে সব ঘোলাটে লাগছে। আগে তো এমন হয়নি, চেয়েও তো এমন আবছা কিছুও দেখতে পারতাম না। এখন এমন কেন হচ্ছে? ও ফোনটা বের করে কি যেন দেখল, তারপরই অহনো বলে কোথায় একটা ছুটে গেল। হঠাৎ সব লাইট আবার অফ হয়ে যায়। ডান হাতে মনে হচ্ছে কাটার মতো কিছু একটা ঢুকল। হঠাৎ মাথাটা ঝিম মেরে উঠে, সব যেমন স্তব্ধ হয়ে আসছে। কিছুক্ষণ সবকিছু থম মেরে থাকে। লাইটটা অন হতেই শোভন আমায় উঠিয়ে একটা রুমে নিয়ে আসে। মাথাটা এখনো ঝিম ঝিম করছে। এতক্ষণ যেমন আগের কিছু চোখের সামনে আবছা দেখতে পারছিলাম, কিন্তু এখন চেয়েও আর পারছি না, যার কারণে আরও খারাপ লাগছে। কেন এমন হচ্ছে? আর হাতেই বাকি হয়েছিল, অন্ধকারে কিছু দেখতেও পাইনি। আমাকে এমন করতে দেখে শোভন বলে, কি হয়েছে জান, এমন করছো কেন? আমি মাথা চেপে ধরেই বলি, এতক্ষণ কিছু আবছা আবছা দেখছিলাম চোখের সামনে, কারো কথা শুনতে পারছিলাম, কিন্তু এখন পারছি না। কেন? বলেই কেঁদে দিলাম। সত্যি অসহ্য লাগছে। কেন সেই আবছা চেহারাগুলো আর দেখতে পারছি না কেন? ও আমায় জড়িয়ে ধরে বলে, দেখেছ, বলেছিলাম মনে করার চেষ্টা করো না, অসুস্থ হয়ে পড়বে। সব দোষ আমারই। কেন? আমি তোমায় বললাম, এখন নিজেরই গিল্টি ফিল হচ্ছে। আমি একটু শান্ত হয়ে বসি। আমার জন্য এখন ও নিজেকে ব্লেম করছে। আমি ইতস্ত হয়ে বলি, প্লিজ নিজেকে ব্লেম করবেন না। ও আমায় ওর দিকে ঘুরিয়ে বলে, আচ্ছা তাহলে প্রমিস করো এইসব আর ভাববে না। আমি মাথা দুলিয়ে হ্যাঁ বোধক উত্তর দেই, কিন্তু মনে তো সেই প্রশ্নগুলো রয়েই গেল। ও মুচকি হেসে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি সোনা পাখি। আমিও উত্তরে মুচকি হাসি। দুজনের মধ্যেই নীরবতা বিরাজ করছে। আমি নীরবতা ভাঙে বলি, সরি। ও ব্রু কুচকে তাকিয়ে বলে, সরি? কিন্তু কেন? আপনার পুরো আনন্দটাই মাটি করে দিলাম। ও দাঁড়িয়ে মুচকি হেসে বলে, কে বলেছে মাটি হয়েছে? আমার মনের কথাগুলো বলার জন্যই তোমাকে এখানে এনেছি। বাই দ্য ওয়ে, সারপ্রাইজ কেমন লাগলো? আমিও দাঁড়িয়ে জানালার সামনে গিয়ে বলি, খুব ভালো। আচ্ছা, এটা কার রিসোর্ট?
ও আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, এটা রিসোর্ট না আমাদেরই বাড়ি, ভালো লেগেছে তোমার? খুব ভালো লেগেছে। তাহলে তো কিছুদিন এখানে থাকা যাই বলো? রোমেন্সও হবে, ঘোরাঘুরিও হবে। বলেই ঠোঁট কামড়ে হেসে চোখ মারে। আপনার শুধু লুচু লুচু কথা। বলেই আমি বাইরে চলে আসতে নিলে হাত ধরে নিজের কাছে মিশিয়ে বলে, বিয়ের পর এখনো কিছু করলাম না, এর মধ্যেই লুচু পদবিটা দিয়ে দিলে, আর যদি কিছু করে তাহলে কি বলবে? বলেই পিছন থেকে ক্লিপটা খুলে দিল আর পিছনে থাকা চুলগুলো সব সামনে এসে পড়ল। সামনে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, বলেছিলাম না আমার সামনে থাকলে চুল খোলা রাখবে। আমি কিছু বলি না, ও আমার দু গালে হাত দিয়ে স্পর্শ করে, কপালে গভীরভাবে ভালোবাসার স্পর্শ দেয়। না চাইতেও ওর চোখে চোখ পড়ে যায়। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমিও ওর মাঝে ডুবে যাব, তাও চোখ নামাতে পারছি না বললে ভুল হবে, আমারই নামাতে ইচ্ছে করছে না। আজ নিজের মনেও অজানা ইচ্ছেটা নাড়া দিয়ে উঠছে। এ কেমন ইচ্ছে, আগে তো এমনটা হয়নি। এখন এমন কেন হচ্ছে? পরক্ষণেই হুঁশ আসতেই ভাবি, কি চিন্তা করছিলাম আমি? ও ঘোর লাগানো কণ্ঠে বলে, এই মায়া জড়ানো দৃষ্টিতে তাকিও না জানপাখি, আমি যে নিজেকে চেয়েও ঠিক রাখতে পারবো না। ওর কথাগুলোতে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেই, এ সরে গিয়ে সোফায় বসে হয়তো নিজেকে কন্ট্রোল করতে চাইছে। হঠাৎ করে ও বলে, গান শুনবে? আমি মুচকি হেসে বলি, হুম। ও আমাকে বাইরে সিঁড়িতে বসতে বলে আমি গিয়ে বসতে ও গিটার নিয়ে এসে আমার পেছনে জড়িয়ে ধরে বসে আমাকে ওর বুকে হেলান দেয় আর সামনে গিটার নিয়ে গান গাইতে থাকে। তুমি আমার নও তো সুখ, তুমি সুখের বেদনা। সব স্বপ্নের রং হয় না তো, বেদনার মতো নয় রঙা। জীবনের সব কথা নয়। আমি জীবনটাকে বলতে চাই, হয়তো দুর্ভাগ্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয়। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ। তুমি বললে আজ দুজনে নীল রাঙা বৃষ্টিতে ভিজব, রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইব। শেষ বিকেলে ছায়ায় নীল আকাশের বুকে আমি লাল রাঙা স্বপ্ন আঁকব। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ। তোমার হাসি শ্রাবণ ঢোলে, স্বপ্ন নিয়ে ভাসতে চাই। তোমার হাসির শ্রাবণ ঢোলে, স্বপ্ন নিয়ে ভাসতে চাই। বাকিটা ইউটিউবে শুইনা নিও। পুরো গানটাই চোখ বন্ধ করে গেয়েছে আর আমি ওর দিকে তাকিয়েছিলাম, অসম্ভব সুন্দর ওর গানের গলা। গান শেষে কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসি। আমিও উত্তরে মুচকি হাসি। আগে ওনাকে ভালোবাসতাম, কিন্তু তা আমি ভুলে গেছি। আচ্ছা, ভালোবাসলে কি ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া যায়? হুহহ, আমি সেই দুর্ভাগ্যিনী যে ভালোবাসার মানুষটাকে ভুলে গেছি। রাত 11টা ছুঁই। ও একটু আগে ফোনে কথা বলতে বাইরে গেছে, কিছুক্ষণ আমি এখানে বসে আমিও একটু বের হই। এই বাড়িটাও বেশ সুন্দর। বাড়িটাই মাত্র 3টা রুম, কিন্তু অনেক বড় বড়। বাড়ির বাইরে বড় একটা উঠান, পুরো বাড়িটা ঘেরাও দেওয়া বড় পাঁচিল। পাঁচিলের চারো সাইড ঘেরা ফুলের গাছ। উঠানের মাঝখানে বড় করে বসার জায়গা বানানো, ওখানে দাঁড়িয়েই কারো সাথে রেগে কথা বলে। কি বলছে বোঝা যাচ্ছে না ঠিকমতো, শুধু এইটুকু শুনতে পারছি। বলছে, এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল? 1 বছর সময়ের আগে কি করে হলো? ভাগ্যিস আমার কাছে ছিল, ব্যাপারটা হ্যান্ডেল করে নিয়েছি। কি বলছে? কার সাথেই বা এমন রেগে কথা বলছে? আমি ওর সামনে গিয়ে কাঁধে হাত রাখতেই কেঁপে উঠে। কিন্তু কেন? ভয় পেল হবে হয়তো। ও আমার দিকে ঘুরে বলে, ঠান্ডার মধ্যে বাইরে এলে কেন? আমাকে ডাকলেই পারতে। কথাগুলো কেমন কাপা কাপা গলায় বলল। এই শীতেও ও ঘামছে, কিন্তু কেন? আমি বলি, আপনি কি অসুস্থ? খারাপ লাগছে? কি হয়েছে বলুন।
ও মুচকি হেসে বলে, কিছু না গো, এমনি ভালো লাগছে না, আর অনেক রাত হয়ে গেছে, খাবে না? চলো, অনেক রাত হয়ে গেছে। আমিও সেই দিকে আর তোয়াক্কা করি না, এসে দুইজন ডিনার করে নেই। খুব ঘুম পেয়েছে, কিন্তু এই শাড়ি পরে কি করে ঘুমাবো? ও আমার পিছন থেকে জড়িয়ে ধরে বলে, কি ভাবছ? আমি অসহায়ভাবে বলি, আপনি বললেন এখানে কয়েকদিন এখানে থাকবো, কিন্তু আমি তো কিছুই আনিনি। ও কাবার্ডের চাবি দিয়ে বলে, কাবার্ডে তোমার প্রয়োজনীয় সব আছে। আমি অবাক হয়ে তাকাই ওর দিকে। ও বলে, অবাক হওয়ার কিছু নেই, আর প্লিজ এই আপনি করে বলো না। আমি আর চোখে তাকিয়ে বলি, চেষ্টা করব। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ি। ও ফ্রেশ হয়ে লাইট অফ করে আমার পাশে এসে ওর বুকে আমাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। আজ বিয়ের 1 মাস চলছে। 1 মাসই কোনো না কোনোভাবে স্পেশাল ফিল করিয়েছে তার অফুরন্ত ভালোবাসা আর ছোট ছোট উপহার দিয়ে। একটা মেয়ে সবসময় চায় তার জীবন সঙ্গী যেই হোক না কেন ভালোবাসাটা যেন অফুরন্ত থাকে। বিলাসবহুল জীবনেও ভালোবাসাটা প্রয়োজন, যতই তার অবস্থান উচ্চ হোক না কেন ভালোবাসা না থাকলে সে বিলাসিতা রসহীন। আর ভালোবাসাটা সীমাহীন থাকলে কুঁড়ে ঘরকেও বিশাল রাজপ্রাসাদ মনে হয়। কিন্তু আমার কাছে তো বিলাসবহুল জীবন আর ভালোবাসা দুটোই আছে। আমার মনেও তার জন্য অন্যরম অনুভূতি তৈরি হয়েছে। এই 1 মাসে একটু একটু করে অনেকটাই পাল্টেছি। আগে তো ওর সামনে থাকলে লজ্জা হতো, কিন্তু এখন বলতে গেলে ও আমার ভালো একটা বন্ধুর মতো হয়ে উঠেছে। এখন ওকে তুমি করেও বলি। প্রথমত ব্যাপারটা আনিজি লাগলেও এখন ঠিক হয়ে গেছি। আমার কাছে পড়াশোনাটা বরাবরের মতোই কষ্টদায়ক, কিন্তু আজ আমার রোমান্টিক হাজবেন্ড মোটা একটা বই দিয়ে বসিয়ে রেখেছে। ছোটবেলা থেকেই এই মোটা মোটা বই দেখলেই রাক্ষস মনে হয়, যেমন এখনই আমায় খেয়ে ফেলবে। কিন্তু উপন্যাস পড়তে অনেক ভালো লাগে। এইসব কেন জানি পড়তে ভালো লাগে না, দেখতে ঘুম আসে, আর উপন্যাস দেখলেই পড়তে ইচ্ছে করে। আগে তো পরীক্ষার আগের দিন বইটা একটু দেখে কোনোরকম ধারণা নিয়ে রেখে দিতাম, কিন্তু এখন পড়তে হচ্ছে, তাও জোরে জোরে। এখানে একটা কলেজে ভর্তি করে দিয়েছে, এখন পর্যন্ত ক্লাস করা হয়নি, কাল থেকে ক্লাস করতে যাব, তাই পড়তে বসিয়েছে। আমি অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে বলি, শোভন এবার উঠি, দেখো না, অনেকক্ষণ তো হলো। ও ল্যাপটপে কাজ করছিল, আমার দিকে তাকিয়ে বলে, ওই প্রশ্নের উত্তরটা মুখস্থ করে দাও, তারপর যা খুশি তাই করো। কয়েকদিন পর পরীক্ষা, এখন না পড়লে পরীক্ষায় কি দিবে? আমি বলি, এখন পড়লে আমার কিচ্ছু মনে থাকবে না, আমি বরাবরই পরীক্ষার আগের দিন পড়ে তারপর পরীক্ষা দেই। বলেই বইটা রেখে উঠে যাই। অনেক পড়েছি আর না। ঘড়ির দিকে তাকিয়ে হা করে 2 গালে হাত দিয়ে অবাক হয়ে বলি, হায়া 30 মিনিট ধরে আমি পড়ছি। শোভন একবার আমার দিকে তাকিয়ে তারপর আবার ল্যাপটপে কাজ করতে করতে বলে, হ্যাঁ তুমি বলো, 30 মিনিটে কি কোনো পড়া হয়? আমি আবার একই ভঙ্গিতে তাকিয়ে বলি, কি বলছো তুমি? আমি 30 মিনিট পড়েছি মানে 1800 সেকেন্ড। গত 1800 সেকেন্ড আমি পড়েছি। তোমার কোনো আইডিয়া আছে? আমি তো জীবনেও এতক্ষণ পড়িনি। ও আমার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে বলে, 30 মিনিট পড়নি মানে? আমি বলি, হ্যাঁ 30 মিনিট আমি কখনোই পড়িনি, আমি তো শুধু একটু একটু দেখে ধারণা নিয়ে বই রেখে দিতাম। ঈশ্বর, এত কষ্ট করে পড়তে যাবে কে? আমি তো ভেবেছিলাম বিয়ের পর আর পড়তে হবে না, বেঁচে গেছি, কিন্তু তুমি আমার আরাম আয়েশের জীবনে এক বালতি ড্রেনের পানি ঢেলে সব শেষ করে দিলে। ও ল্যাপটপ রেখে আমার কাছে এসে কোমর ধরে নিজের সাথে মিশিয়ে বলে, শেষ আর করলাম কই, এখনো তো কিছুই করলাম না। আমি ঢের বুঝতে পারছি ও কিসের কথা বলছে, কিছু বললেই সব উল্টো ঘুরিয়ে আমায় লজ্জায় ফেলে দেয়। আমি ওর দিকে তাকিয়ে বলি, তুমি জানো তুমি একটা পাগল। বলেই বারান্দায় চলে আসি। ও এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, জানো তোমার এই চুলের সুবাস কতটা মাতাল করে দেয় আমাকে? তুমি যখন আমার সাথে থাকো কত কষ্টে নিজেকে সামলে রাখি। আচ্ছা, এই 1 মাসে কি আমার জন্য একটুও ভালোবাসা জন্মায়নি তোমার মনে? সত্যি জানি না ওকে আমি ভালোবাসতে পেরেছি কিনা,
কিন্তু ওর জন্য অদ্ভুত একটা অনুভূতি আছে আমার মনে, এটা ভালো করেই জানি, কিন্তু এই অনুভূতিটার নাম আমার অজানা। আমার কোনো উত্তর না পেয়ে ও আমাকে ওর দিকে ঘুরিয়ে মুচকি হেসে বলে, তুমি আমাকে আগেও ভালোবাসতে, আমি জানি এখনো বাসো, কিন্তু তুমি বুঝতে পারছো না, একদিন ঠিকই বুঝবে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, অনেক রাত হয়ে গেছে সোনা পাখি, গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল কলেজ আছে। আমি মাথা দুলিয়ে গিয়ে শুয়ে পড়ে ও এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে কি যেন গভীরভাবে ভাবছে। আমি চোখ বন্ধ করে ফেলি, অনেকক্ষণ যাবৎ এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুম আসছেই না, আসবেই বা কি করে। সব দোষ তো ওর, সবসময় নিজের বুকে শুয়ে অভ্যাস তৈরি করে ফেলেছে। ওর বুকে শুয়ে ওর স্পন্দন না শুনলে তো ঘুমই আসে না। আমি বিরক্ত হয়ে উঠে বসি, শত চেষ্টার পরেও ঘুম আসছে না। উঠে বারান্দায় গিয়ে দেখি ও মাত্র সিগারেটটা জ্বালাচ্ছে। ও সিগারেট খায়? কই, এতদিন একবারও তো দেখলাম না। তাড়াতাড়ি করে গিয়ে উইটা ছুঁড়ে হাতে নিয়ে বলি, আপনি সিগারেট খান? উনি আমায় দেখে কচুমচু খেয়ে চুপসে যায়, আমতা আমতা করে বলে, খাই না, আজকেই টেস্ট করছিলাম একটু। আমি ব্রু কুঁচকে বলি, সিগারেট কি টেস্ট করার জিনিস? ও আমার হাত থেকে সিগারেটটা নিয়ে বাইরে ফেলে দিয়ে হাত ধরে ওর সামনে বসিয়ে বলে, আর খাবো না সোনা পাখি। আচ্ছা, তুমি ঘুমাওনি কেন এখনো? আমি কিছু না বলে সোফায় বসে ওর বুকে হেলান দিয়ে জড়িয়ে চোখ বন্ধ করে ফেলি। ও হয়তো বুঝতে পেরেছে, ও কিছু না বলে আমাকে নিয়ে রুমে এসে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙে, উঠেই দেখি ও আমাকে জড়িয়ে এখনো ঘুমিয়ে আছে। আমি উঠতে নিলেই কোমর চেপে ধরে বলে, মেঘলা, আমার ঘুম হয়নি, উঠো না প্লিজ। আমি ব্রু কুঁচকে বলি, তুমি ঘুমাও, আমাকে উঠতে দাও, আর কলেজে যেতে হবে তো, বাইরে কলিং বেলটাও বাজছে। ও বিরক্ত নিয়ে চোখ খুলে উঠে বসে। আমি উঠে যেতে নিলেই হ্যাচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে ছেড়ে দেয়। দরজা খুলেই দেখি মামুনি আর সাথে আরেকটা মেয়ে। আমি মুচকি হেসে মামুনিকে জড়িয়ে ধরে বলি, এত সকালে তুমি? আর একবার জানাতেও পারতে। মামুনি বলে, ভাবলাম এসে চমকে দেই। মামুনি সোফায় বসে, ওই মেয়েটি এসে আমাকে জড়িয়ে ধরে বলে, ভাবি কেমন আছো? আমি মেয়েটিকে চিনি না, তাও মুচকি হেসে বললাম, ভালো, তুমি? মামুনি বলে, তুই হয়তো ওকে চিনতে পারছিস না, ও শোভনের চাচাতো বোন রিয়া। ও গ্রামে আমাদের সাথেই থাকতো এতদিন, এখন এখানে থাকবে। তুইও তো একা থাকিস, তাই এখানে নিয়ে আসলাম। সবার সাথে কথা বলতে বলতে শোভনও এসে দাঁড়ায়। এখানে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে চলে যাই। এসে ব্রেকফাস্ট করে সবাইকে বলে বেরিয়ে পড়ি কলেজের জন্য। শোভন এসে দিয়ে যায়, যাওয়ার আগে বলে যায় ও আবার আসবে নিতে, একা যেতে না। এখানে সবাই অচেনা। প্রথম দিন ভালোই কেটেছে, কিন্তু বেশি কারো সাথে কথা বলিনি। ক্লাস শেষে বেরিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে। ওর সামনে যেতেই গাড়ি খুলে দাঁড়ায়। আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলি, এখন আমি যাব না, এখন আমি আইসক্রিম খাব। ও বলে, ঠান্ডার মধ্যে আইসক্রিম একদম না। আইসক্রিম না খাওয়ালে আমি একদম যাব না। ও কিছু বলবে এর আগেই আমি রাস্তার ওই পারে যেতে থাকি। রাস্তার মাঝখানে যেতেই ও ইশারা দিয়ে থামতে বলে। ওর কথা না শুনেই আবার হাঁটা দেই একটু যেতে। হঠাৎ করে একটা বাইক এসে ধাক্কা মারে। তাড়াতাড়ি করে যেতে নিলে পড়ে মাথার মধ্যে বাড়ি খাই, আর সব কেমন থমকে যায়। হঠাৎ সব ঝাপসা হয়ে আসে, আস্তে আস্তে সব অন্ধকার হয়ে আসে। চোখ খুলে নিজেকে অচেনা এক জায়গায় পাই। চারদিকে চোখ বুলিয়ে দেখি হসপিটালের কেবিনে। কিন্তু আমি হসপিটালে কেন? কি হয়েছে আমার সাথে? মা বাবা কোথায়? আমি তো ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর রাস্তায় মুখোশ পরাকে যেন আটকায়। তারপর সেই অন্ধকার ঘরে নিয়ে হাত পা বেঁধে একটা ডক্টর কি একটা ইঞ্জেকশন দেয়। তারপর কি হয়েছিল আর মনে নেই। আমার ভাবনা ছেদ ঘটিয়ে দরজা ঠেলে কে যেন কেবিনে ঢুকল। সামনে থাকা ব্যক্তিটিকে দেখেই মাথায় রাগ চড়ে বসল। ও এসে আমায় কিছু বলবে এর আগেই আমি বলি,
ছোবেন না আমায়, দূরে থাকুন আমার থেকে। জোরে এইসব বলাতে মাথাটা কেমন অদ্ভুত ব্যথা শুরু হলো। মাথা চেপে ধরতেই ব্যথাটা আরো বেড়ে গেল। কিছুক্ষণ পর আস্তে আস্তে গত 3 বছর কি হয়েছে আমার সাথে সব মনে পড়ে গেল। আমি উঠে হাতের ক্যানেলটা খুলে নিচে নেমে পিছাতে পিছাতে বলি, কেন করছেন এমন আমার সাথে? বলেই চেঁচাতে শুরু করি। ও হন্ততন্ত হয়ে কাকে একটা ফোন করল, তারপর এসে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি আমার সব শক্তি দিয়ে সরাতে চেয়েও পারলাম না। হঠাৎ কেউ পিছন থেকে এসে ওই 3 বছর আগের ওই দিনের মতো ইঞ্জেকশন বসিয়ে দিল। আবার চারদিক ঝাপসা হয়ে এলো, আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি মামুনি আর শোভন আমার সামনে বসে আছে। মাথা ব্যথাটা চারা দিয়ে উঠছে। উঠে তাড়াতাড়ি বসি। মামুনি এসে বলে, কি হয়েছে মা, এমন করছিস কেন? আমার একটুও ভালো লাগছে না, কেন জানি মনে হচ্ছে আমার আগের কথা মনে হয়েছিল। মাথাটা অসহ্য যন্ত্রণা করছে। কেন এমন হচ্ছে? বাইক আসাতেই তাড়াতাড়ি রাস্তা পার হতে গিয়ে পড়ে যাই আর মাথায় ব্যথা পাই। তাই কি এমন হয়েছে? বা হাতে তাকিয়ে দেখি ক্যানেল লাগানো, সেলাইন চলছে, কিন্তু ডান হাতটা এমন ফুলে আছে কেন? মামুনি বলে, রাস্তায় একটু দেখে চলাফেরা করবি না মা? আর একটু হলে কত বড় দুর্ঘটনা ঘটে যেত। আমার কেন জানি কারো কোনো কথা ভালো লাগছে না। কেন এমন হচ্ছে? ওর দিকে তাকিয়ে দেখি চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে আছে। মামুনি আবার বলে, জানি সেই 2 দিন যাবৎ সবার কি অবস্থা হয়েছিল। তোর মা আর ভাইকে আজ অনেক বলে বাড়িতে পাঠিয়েছি। আমার ছেলেটা তো প্রায় মরা অবস্থা হয়ে গেছে। 2 দিন যাবৎ এখানেই বসে আছে। আজ 2 দিন পর তোর জ্ঞান ফিরেছে। কি 2 দিন পর জ্ঞান ফিরেছে? কিন্তু কেন জানি মনে হচ্ছে কিছু সময় আগেও আমার সাথে কিছু ঘটেছে। শোভন উঠে মামুনিকে বলে, মা তুমি বাড়িতে যাও, এখানে আমি আছি। মামুনি কিছু বলবে এর আগে ও চোখের ইশারা দিয়ে মামুনিকে কিছু বলল। এটা আমার চোখ এড়ায়নি, কিন্তু কি বলল? ইশারা দেওয়ারই বাকি আছে। আমি ওইদিকে আর মাথা ঘামাই না, এমনিতেই মাথা প্রচণ্ড ব্যথা করছে। মামুনি যাওয়ার পর ও আমার কাছে এসে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, তুমি জানো কেমন লাগছিল? আমার দুনিয়া পুরো থমকে গিয়েছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্লিজ এমন আর করবে না কখনো। তখন তোমার কিছু হলে আমার কি হতো বলো? আমি এবারও চুপ রইলাম, কথা বলতে ইচ্ছে করছে না। এর মধ্যে রিয়া আসে, আমাকে দেখে বলে, আল্লাহ রহমতে তাহলে জ্ঞান ফিরেছে তোমার। সবার তো প্রাণ যায় যায় অবস্থা ছিল। ভাইয়া তো পাগলের মতো ছোটাছুটি করছিল, কখনো ডক্টরকে ডাকছিল, কখনো নার্স আর ডক্টরদের বকা ঝকা করছিল, আবার কখনো হাতজোড় করে বলছিল তোমায় ভালো করে দিতে। 2 দিনই তোমার পাশে বসেছিল। আমি ওর দিকে তাকায়, একটা মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে? অথচ আমি ওকে কিছুই দিতে পারি না। রিয়া আবার বলে, তোমার মাথায় চোট পেয়েছিলে কিন্তু ব্লাড পড়েনি, তাতে আরো টেনশন ছিল সবাই। আর আজ সকালে রিয়া কিছু বলবে এর আগেই শোভন ধমক দিয়ে বলে, হয়েছে, আমার গুণগান আর করতে হবে না। বলেই চোখ রাঙায়। কিন্তু চোখ রাঙালো কেন? আমি মুচকি হেসে বলি, বকছ কেন ওকে? আর তুমি বা নিজের অবস্থা করেছ, আমি কি মরে গিয়েছিলাম? এইটুকু বলার পরই ও আমাকে জোরের গতিতে এসে জড়িয়ে ধরে বলে, প্লিজ এমনটা আর বলবে না কখনো। তোমার কিছু হলে যে আমি বাঁচতে পারবো না। আমি কিছু না বলে জড়িয়ে ধরি ওকে। ও আমার কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসি সোনা পাখি। আজ হসপিটালে থেকে বাড়ি ফিরেছি। 3 দিন হসপিটালে ছিলাম। অদ্ভুত ব্যাপার হলো, একদিন ও বাবা মা দেখা করতে এলো না, ফোন করার পরেও রিসিভও করেনি। মনটা তাই দুপুর থেকেই খারাপ। মন খারাপ করে বারান্দায় সোফাটায় বসেছিলাম একা একা। শোভন এসে আমার সামনে বসে বলে, কি হয়েছে জান? এভাবে এখানে বসে আছো কেন? আমি ওইভাবে বসেই বাইরের দিকে তাকিয়ে বলি, আম্মু ফোন করেছিল? ও গম্ভীরভাবে উত্তর দেয়, না।
আমি আবার বলি, ভাইয়া? না, কেউ ফোন করেনি। আমি মন খারাপ করে ওখান থেকে উঠে আসছিলাম, ও হাত ধরে আটকে বলে, ওরা কেউ বাড়িতে নেই, একটা প্রয়োজনে গ্রামে গেছে। আমি আর কিছু বলিনি, ওখান থেকে চলে আসি। কেউ ফোন করল না। আমি অসুস্থ জানে, তারপরেও ফোন করল না, এসে দেখাও করল না। রুমে এসে শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই করিনি। ফোনের শব্দ পেয়ে ঘুম ভাঙে, উঠে বিরক্ত নিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই মনটা ভালো হয়ে গেল নিমেষেই। ভাইয়া ফোন করেছে। ফোন ধরতেই ভাইয়া বলে, কিরে মেঘু, কেমন আছিস? আমি অভিমানী সুরে বলি, কথা বলবি না আমার সাথে? ভাইয়া বলে, রাগ করছিস কেন? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ভালো আছি। একটাও ফোন করলি না, আর আম্মু কোথায়, দেখাও করলি না? আম্মু আছে সাথেই, আর তোকে অনেক কথা বলার আছে যা তোর জানা দরকার। বল। ভাইয়া কিছু বলবে এর আগেই শোভন এসে ফোনটা নিয়ে বলে, তুমি একাই কথা বলবে নাকি? ও ফোনটা নিয়ে বলে, তো সাদমান, কি বলা হচ্ছিল আমার বউকে? আমাকেও বল, আমিও শুনি। ভাইয়া আর ও একই বয়সের, তাই তুই করেই বলে। ভাইয়া কি যেন বলল, ও উত্তরে মুচকি হাসল, ফোনটা একটু সরিয়ে আমাকে বলে, তোমাকে মা ডাকছে, শুনে এসো। আমি ওখানে চলে আসলাম। ভাইয়ার সাথে ঠিক করে কথাও হলো না। মামুনির কাছে আসতেই মামুনি সাথে বসিয়ে বলে, আর কলেজে যেতে হবে নাকি? বড় দুর্ঘটনাটাই না ঘটিয়ে এসেছিস। উফফ, এটাই তো চেয়েছিলাম। ভাগ্যিস অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাই তো কলেজ যাওয়া বন্ধ হলো। এই পড়াশোনা আমার একটুও ভালো লাগে না। আমার খুশিতে এক বালতি ড্রেনের পানি ঢেলে দিয়ে মামুনি বলে, কলেজে ক্লাস করতে যেতে হবে না, শুধু পরীক্ষা দিয়ে আসবে পরীক্ষার সময়ে। মামুনির কথা শুনে মনটাই খারাপ হয়ে গেল, তাই কিছু আর বললাম না। ধ্যাত, বিয়ের পর কি আর পড়তে ভালো লাগে? আমারই কপাল পোড়া। মাঝে আরও কয়েকটা দিন কেটে গেল। এই কয়দিনে ওর প্রতি অনুভূতিটা বেড়ে গেছে। বলতে গেলে ওর ভালোবাসা, কেয়ারিং, প্রতিটা মুহূর্ত স্পেশাল ফিল করানো, এগুলো থেকেই হয়েছে। শোভন অফিসে, বাড়িতে আমি, মামুনি আর রিয়াই আছি, তাই আপাতত ভাবছি কি করা যায়। কিছুক্ষণ ভেবে রিয়া বলে, ভাবি চলো না ঘুরে আসি। আমি অসহায়ভাবে বলি, তোমার ভাইয়া জানতে পারলে তোমাকেও ছাড়বে না, আমাকে তো আস্ত রাখবেই না। রিয়া আমার সামনে এসে হাত ধরে বলে, চলো না ভাবি, বড়মা আছে, বড়মাকে বলে বের হব, ভাইয়াকে বলার প্রয়োজন নেই। ওর কথা শুনে আমি শুকনো ঢোক গিলে আশেপাশে তাকিয়ে বলি, তোমার ভাইয়া জেনেও গেছে? এইটুকু বলতে বলতেই ফোনের আওয়াজ হয়। আমি ভয় পেয়ে রিয়ার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলি, এবার তুমি বকা খাও। রিয়া ফোনটা ধরতেই কি যেন শুনে আমার হাতে ফোনটা এগিয়ে দিয়ে বসে থাকে। আমি বলি, কি হয়েছে? ও কিছুটা হেসে বলে, ওকে নিয়ে রেডি হয়ে থাকো, আমি আসছি। বাহাজ নিজ থেকেই বলছে নিয়ে যাবে। রিয়াকে বলতেই ও তো মহা খুশি। আমি গিয়ে রেডি হব, তখনই মেসেজ আসে, কালো শাড়িটা পরো। মহা ঝামেলায় পড়লাম। কেউ শাড়ি পরে ঘুরতে বের হয়? আমি তো শাড়ি পরে হাঁটতেই পারি না। আজ মামুনি ছিল, তাই মামুনির থেকেই শাড়িটা পরে নেই। ও ফোন করতেই বাইরে গিয়ে দেখি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে একটা ফ্রেন্ডও ছিল ওর। এখান থেকে হাতির ঝিল চলে আসলাম। আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। রাতের বেলায় হাতির ঝিল আরও সুন্দর আর মণিমুগ্ধকর লাগে, চারদিক রঙিন আলো। এখানে আসলেই সবাইকে বেশিরভাগ কাপাল কাপালি দেখা যায়। রিয়া একা একা হাঁটছে, রিয়ার সাথে মাঝে মাঝে রাফসান ভাইয়া দুষ্টুমি করছে, আর ও আমার হাত ধরে আছে। বিয়ের আগে দুইবার এসেছি, একবার বন্ধুদের সাথে আর একবার আম্মুর সাথে। ওর হাত ধরে হাঁটতে আলাদা এক ভালোলাগা কাজ করছে। হিমশীতল হাওয়া, শরীর শীতল হয়ে গেছে। ও এক জায়গায় দাঁড় করিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে, ওর ঠান্ডা হাত শাড়ি ভেদ করে পেটে হাত দেয়।
ঈশ্বর এখানে কেউ এভাবে জড়িয়ে ধরে? আমি হাতের কনুই দিয়ে খোঁচা মেরে বলি। লাজ লজ্জা কি সব ধুয়ে খেয়েছ? এখানে কেউ এভাবে জড়িয়ে ধরে? ও ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলে। কেন, কি হয়েছে? আমি ব্রু কুঁচকে বলি। রাস্তায় এমন জড়িয়ে আছো, কেউ দেখলে কি বলবে? ও ডোন্ট কেয়ার ভাব কি একই কাজ করে বলে। আশেপাশে তাকিয়ে দেখো কেউ দেখছে কি না। আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই সবার মতো আছে, আমরা ছাড়া আরও 4 জন কাপাল আছে, কিন্তু কেউ কোনো দিকে খেয়াল নেই। রিয়া আর রাফসান অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছে। আমি একা একাই বলছি, একটু ঘুরবো, তা না এখানেও রোম্যান্স শুরু করে দিয়েছে। ও কথাটা উল্টো ঘুরিয়ে বলে, শুরু আর করলাম কই? কিছু তো করতেই দিলে না। আমি একবার ওর দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে আবার অন্যদিকে তাকাই। ওর সাথে কথা বলাই বেকার, কিছু বললেই অন্যদিকে ঘুরিয়ে ফেলে হুহহ। এখানে আরো কিছুক্ষণ ঘুরে রাতে ডিনার করেই বাড়িতে আসি। এসে ও ফ্রেশ হতে চলে যায়। আমি শাড়ির সেফটি পিন খুলে শাড়িটা একটু সরাতেই ও বেরিয়ে আসে। ইসাস, আমি তো ভুলেই গেছিলাম ও ওয়াশরুমে আছে। ও আমাকে দেখে কেমন গভীর চাউনি দিয়ে তাকিয়ে আছে। আমিও ওখানে ঠায় দাঁড়িয়ে আছি, মনে পড়তেই তাড়াতাড়ি উল্টো ঘুরে দাঁড়াই। ও এসে পিছন থেকে জড়িয়ে ধরে মাতাল করা কণ্ঠে বলে, পাগল করে দিবে? এখন আমার যে তোমাকে চাই। এখন একটুও ভালো লাগছে না, আবার মাথাটা চিন চিন করে ব্যথা করছে, আবার ও এইসব বলছে। এইসবের জন্য এখন আমি একদমই প্রস্তুত নই। আমি নিচু স্বরে বলি, তুমি না বলেছিলে আমি যেই পর্যন্ত না প্রস্তুত হব তুমি কিছু বলবে না? ও কিছুক্ষণ চুপ করে দীর্ঘ শ্বাস ছেড়ে দূরে গিয়ে মৃদু আওয়াজে সরি বলে কোথায় একটা চলে যায়। আমি ওর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। অনেকক্ষণ ওর জন্য জেগেছিলাম, কিন্তু মাথা ব্যথাটাও তীব্র ছিল। মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ি। সকাল থেকেই মাথাটা ব্যথা করছে। উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে পেইন কিলার আর একটা কি ঔষধ দিল, ওটা খেয়ে আবার শুয়ে পড়ি। বাড়িতে কোনো কাজ নেই। কাজ নেই বললে ভুল হবে, কোনো কাজ করতেই দেয় না মামুনি। হাসাহাসির শব্দ পেয়ে চোখ মেলে তাকাই, ব্যথাটা আর নেই, কিন্তু কে হাসছে? কেউ কি এসেছে? ঘড়িতে তাকিয়ে দেখি দুপুর 2টা বাজে। সেই 10টায় ঘুমিয়েছি, এতক্ষণ ঘুমালাম। উঠে মুখটা ধুয়ে নিচে গিয়ে দেখি 3টা ছেলে 2টা মেয়ে, রিয়া আর মামা বসে হাসাহাসি করছে। মামা এসেছে, কখন আসলো? কেউ ডাকলো ও না, আর এরাই বা কারা? পিছনে তাকিয়ে দেখি ও উপর থেকে আসছে। আজ অফিসে যায়নি, কিন্তু কেন? চোখ মুখ কেমন শক্ত করে রেখেছে। এসে আমায় গম্ভীর মুখে বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না মাথা ব্যথা করছে? উপরে আসো, আজ উপরেই লাঞ্চ করব। এভাবে বলল কেন? কালকের জন্য কি রেগে আছে? সকালেও তো ঠিক ছিল, এখন আবার কি হলো? আর আজ উপরেই বা লাঞ্চ করবে কেন? চলবে।